জানি না আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। ছোট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, ক্ষমা চেয়ে নিতে পারবো কিনা। কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে। উপস্থিত সবার মুখগুলোই মলিন হয়ে রয়েছে। কিছুক্ষণ থেমে বাবা আবারও বলা শুরু করলো, আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান। প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয়। শহরের আশেপাশে সব এতিমখানার বাচ্চাদের খাওয়ানো হয়। জানি এসবের কিছুই আমার আদি জানে না। ছেলেটার বড্ড অভিমান আমাদের উপর। খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। উনি ইশারায় বলছেন আমার চোখের পানি মোছার জন্য, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। আমাকে আগে লক্ষ্যে পৌঁছাতে হবে, তারপর অন্য কিছু। এখানে সবাই উপস্থিত আছে, তবে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইসি, ওকে দেখতে পাচ্ছি না পার্টির কোথাও। তাই একটু উপরে গিয়ে দেখে আসবো ভেবে যেই উপরের দিকে পা বাড়াবো তখনই কানে একটা নাম ভেসে আসে। বাবা বলল রাজ। নামটা শুনে থমকে যাই। এখানে আমাকে কেন ডাকছে? ওরা কি চিনে ফেলেছে আমাকে? বাবা আবারও বললেন, রাজ একটু স্টেজে আসবে বাবা। আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অগত্যা স্টেজে উঠে দাঁড়ালাম। বাবা এসে আমার হাত ধরে বললেন, রাজ, তোমাকে প্রথম দিন দেখেই আমরা কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকে খুঁজে পাচ্ছি। তোমার আন্টি প্রথমে তোমায় আদি বলে ভেবে নিয়েছিল। আমি বললাম, দেখুন আঙ্কেল, আপনাদের কষ্টটা বুঝতে পারছি, তবে আপনাদের ধারণাটা ভুল। বাবা বললেন, রেগে যেও না প্লিজ। আমরা বুঝতে পারছি তুমি আদি নও। আমাদের আদি হলে এতদিন আমাদের থেকে নিজেকে আড়াল রাখতে পারতে না। আমি ভালোই বুঝতে পারছি আমি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মধ্যে পরিবর্তন এসেছে। এমনকি ভাইয়া পর্যন্ত আমার জন্য কান্না করছে। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি তোমাদের আদি। বাবা, ভাইয়া, তোমরা আমাকে এত কাছে পেয়েও চিনতে পারছো না? মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে খুব। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে। বাবা বলল, রাজ, তোমার কাছে একটা অনুরোধ করব। আমি তাকিয়ে আছি, কোনো কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। বাবা বলল, আমার ছেলে হয়ে আজকে ওর 24তম জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে বাবা? আমি কিছু বললাম না। কে যেন বলেছিল নীরবতা সম্মতির লক্ষণ, আর তাই তারাও ভেবে নিয়েছে সেটাই। ভাইয়া আমাকে কেকের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে হাতে একটা ছুরি দিল। আমিও ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে প্রথমে মায়ের মুখের সামনে ধরলাম। দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একে একে ভাইয়া, বাবা, আরু সবাইকে কেক খাইয়ে দিলাম। ওরাও আমাকে খাওয়ালো, কিন্তু ইসিকে কোথাও দেখছি না। আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে এলাম ইসির খোঁজে। এসেই প্রথমে ওর রুমের দিকে গেলাম, সেখানে নেই। তারপর গেলাম আমার মানে আদিবের রুমের দিকে। সেখানে গিয়ে আমি চমকে গেলাম। আমার একটা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, যেটা আমি থাকাকালীন ছিল না। ইসি সেই ছবিটার সামনে দাঁড়িয়ে আছে, পেছন দিকে ঘোরা, তাই ওর মুখটা দেখা যাচ্ছে না, তবে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই কোথায় হারিয়ে গেলি আদি ভাইয়া? তোকে আমি কত খুঁজেছি জানিস? কোথাও পাইনি। মনি আর বাপি ওরা কেউ তোর খোঁজ দিতে পারেনি। তোর আমার উপর অনেক অভিমান, তাই না? আমি তোকে রেখে বিদেশে চলে গেছিলাম বলে, কিন্তু তুই তো দেখেছিস বাবা মা জোর করে আমায় নিয়ে গেছে। আমিও তো তখন তোর থেকে ছোট ছিলাম, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। তুই জানিস আমি 5 বছর পরেই দেশে চলে এসেছি, কিন্তু তোকে পাইনি। আমি অনেক জায়গায় তোকে খুঁজেছি, আজও খুঁজি রে। জানি না কোনোদিন তোকে পাবো কিনা আমি, তবে বিশ্বাস কর আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। কথা শুনে আমি জ্ঞানশূন্য হয়ে আছি। কি করব কিছু বুঝতে পারছি না। এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ভেবেছিলাম ইসি হয়তো ভুলে গেছে আমায়, কিন্তু না, আমি ভুল। আমার পরিবার আমায় এত ভালোবাসে, আর আমি তাদের বুঝতে ভুল করি। নিজের গাল বেয়ে পানি পড়ছে। দুহাত দিয়ে পানিগুলো মুছে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে আসি। আনমনে নিচে নামছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। সে কিছুটা ব্যথা পেয়েছে বলেই মনে হলো। উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মাঝবয়সী একটা লোক, তবে চিনতে বাকি নেই উনিকে। আমি বললাম, আই এম সরি। সে বলল, ইটস ওকে। বলে দুজনে দুই দিকে চলে যাই, কিন্তু হঠাৎই সে আবার আমায় পেছন থেকে ডাকে, হে ইয়াং ম্যান, তুমি তো রাজ, তাই না? আমি বললাম, জি। সে বলল, আমি রৌফ চৌধুরী। বলেই একটা হাত আমার দিকে বাড়িয়ে দেয়। আমিও হ্যান্ডশেক করে নেই, তবে আমার কেমন জানি একটা খটকা লাগছে। তখনই মনে পড়ে আরসি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই আরসি এর লিস্টে রৌফ চৌধুরীর নাম নেই। এটা কেমন কথা? যেখানে রোহানের নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবার নাম থাকার কথা। এই রৌফ চৌধুরী তো একজন ব্যবসায়ী, তার নাম তালিকায় কেন নেই? খুব ভাবনার বিষয়। ফোনটা বের করে রাতুলের নাম্বারে ডায়াল করতে গিয়েও কেটে দেই। হয়তো ঘুমিয়ে আছে, তাই ডিস্টার্ব করা ঠিক হবে না। এমনিতেই বেচারাদের উপর অনেক চাপ যায়, তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। সকালে সবার আগে আমার ঘুম ভেঙে যায়, তাই আজ সবার ঘরের দরজার সামনে ঘুরে আসি। সবার রুমে লক করা, শুধু আরুর রুমটা খোলা। তাই একটু উকি মেরে দেখি বোনটা ঘুমাচ্ছে, হয়তো দরজা লক করতে ভুলে গেছে। তাই আমি আস্তে করে ভেতরে ঢুকে কিছুক্ষণ মন ভরে দেখে নেই। তারপর আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়ে উঠলো। আমি ঘাবড়ে যাই, তবে ওর ঘুম ভাঙেনি, তাই হাফ ছেড়ে রুম থেকে বেরিয়ে আসি। তবে সমস্যাটা হয় রুমের বাইরে, কারণ বাইরে বেরিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম।